ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে 19 জন সাংসদ। বৈঠকে বিজেপির 3 জন রাজ্যসভার সাংসদ। কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পে আলোচনা, কেন্দ্র রাজ্য সমন্বয় বৃদ্ধি, প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা। বঙ্গভবনে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠক। ছিলেন সাংসদ মনোজ টিগ্গা, খগেন মুর্মু, সৌমিত্র খা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বৈঠকে জানালেন শুভেন্দু। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সংসদীয় দলের বৈঠক। দিল্লিতে সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠক এনডিএর। বৈঠকে যোগ দেন এনসিপিআই সাংসদরা। অনুপস্থিত ছিলেন এনসিপিআই 3 জন সাংসদ। অধিবেশনের কৌশল, গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা। সাংসদ বিধায়কদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। বিজেপি যে দল বলবে সেই দলে চলুন, না হলে জেলে চলুন, এটা বলা পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে। ফেসবুক লাইভে তো মমতার। নভেম্বর ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট। আসন পুনর্নির্বাচনের কাজ শেষ পুরসভার ভোটের। পুর গঠন হলে মিটবে পরিষেবার সমস্যা মেটাতে তৎপর পুরসভা। আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্র পালের। অনুমতি ছাড়া শহরে দেদার পার্কিং। প্রশাসনের নজরে এবার বেআইনি পার্কিং ব্যবস্থা ঢেলে সাজাতে তৎপর পুরসভা। পৃথক অ্যাপ, অনলাইনে পেমেন্টের ব্যবস্থা। পার্কিং লটে পরিচয়পত্র সহ কর্মী নিয়োগ, জানালেন অগ্নিমিত্র পাল। ভিন রাজ্যে প্লাজমা বিক্রির অভিযোগ। নাম জড়ালো হাজরার পিপলস ব্লাড ব্যাংকের। 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি। রক্তদান শিবির থেকে 42,900 ইউনিট রক্ত সংগ্রহ। যাবতীয় নথি নিয়ে স্বাস্থ্য ভবনে তলব ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টে শুনানি। বুধবার মামলার শুনানি করতে চায় হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফেরত পাঠায় অভিষেকের মামলা। 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে শুনানি শেষ করতে নির্দেশ। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনী থানায় জমি দুর্নীতি এবং ডেবরা থানায় চাকরি দুর্নীতির মামলা। 2 মামলার তদন্তে অভিযুক্ত সুমিতের নিউ আলিপুরে সিআইডি আধিকারিকরা। বাড়ি জুড়ে তল্লাশি, খোঁজ নেই অভিষেকের আত্মসহায়কের। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক। অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়েছে। ভিডিও প্রকাশ করে নিজেই জানান মন্ত্রী। কাউকে টাকা না পাঠানোর অনুরোধ বিজেপি বিধায়কের। তোলা না দেওয়ায় দমদমের প্রমোটারের ওপর হামলার অভিযোগ। প্রমোটারকে বন্দুক ঠেকিয়ে মারধর দুষ্কৃতীদের। প্রমোটারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। কেড়ে নেওয়া হয় সোনার চেন, মোবাইল। প্রমাণ লোপাতে ভাঙচুর করা হয় সিসিটিভি। দীর্ঘ সাংসদ জীবনে এই প্রথমবার এনডিএ বৈঠকে যোগ দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে বসলেন একই সারিতে। তবে এরই মধ্যে জল্পনা তৈরি হলো মুর্শিদাবাদের 3 সাংসদের অনুপস্থিতিতে। পরপর 2 সপ্তাহ এনডিএ বৈঠকে এনসিপিআই সাংসদরা। মঙ্গল মিলনে এনসিপিআই দলের নেতৃত্বে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএর শীর্ষ নেতারা। ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীনও। বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে প্রথম সারিতেই বসেছিলেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবারই এনডিএ বৈঠকে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় এনসিপিআই। তবে সেদিন ছিলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। किरण रिजिजू खड़ा होकर मंच से बताया कि आज सुदीप बंदोपाध्याय पहले दिन ये मीटिंग में आया है। दैट ही अनाउंस इन पर्टिकुलर। कल में रात में प्राइम मिनिस्टर के साथ 40 मिनट थे घर पे। এনসিপিআই ঐক্যবদ্ধ আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেও এনডিএ বৈঠকে দেখা যায়নি মুর্শিদাবাদ জেলার 3 সাংসদ ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহেরকে। তাহলে কি এই 3 সাংসদ তৃণমূলেই ফিরে যাচ্ছেন? এই জল্পনা বাড়তে থাকে। কুণাল ঘোষ মন্তব্য করেন, এনসিপিআই এর 6 সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করেও গেছেন বলে জল্পনা বাড়ান কুণাল। স্বমহিমায় সুদীপ শব্দটা নয়, কলঙ্কিত সুদীপ। তার কারণ বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য
সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা, এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপি মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তার সমর্থনে বসছে, এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা। কিছুক্ষণের মধ্যে অবশ্য যাবতীয় জল্পনার অবসানও হয়। বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদদের সঙ্গেই দেখা যায় ওই 3 সাংসদকে। এনসিপিআই সাংসদদের পাশাপাশি ওই বৈঠকে যোগ দেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেবকেও। आपकी बैठक में आ जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा ज्यादा, और लोग भी आने को तैयार हैं। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। সাংসদদের নিজ লোকসভা কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সাংসদরা। এনডিএ বৈঠকে নিয়মিত যোগ দিলেও এনসিপিআই এখনও লোকসভায় পৃথক দল হিসেবে স্বীকৃতি পায়নি। সংসদে তৃণমূলের সঙ্গে একত্রেই তাদের বসতে হচ্ছে, যা অস্বস্তি বাড়াচ্ছে এনসিপিআইয়ের অনেক সাংসদেরই। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি সেই জট কাটল? নিউজ টাইম। ये तो सिर्फ झांकी है। एनसीपीआई সাংসদদের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার 3 সাংসদও। বিরোধী বলে কিছু রাখছে না। বৈঠকের পর তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর এক লাইনের মন্তব্যই অনেক কিছু স্পষ্ট করে দিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এদিন উপস্থিত ছিলেন এনসিপিআইয়ের 19 সাংসদ। দীপক অধিকারী অর্থাৎ দেব ছাড়া বাকি সব সাংসদই বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন। এর মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানের উপস্থিত থাকা। মঙ্গলবার সকালে এনডিএ বৈঠকে এই 3 সাংসদ উপস্থিত ছিলেন না। তারপরেই জল্পনা ছড়ায় 3 সাংসদ তৃণমূলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা যে হওয়ার নয় তা স্পষ্ট হয়ে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেও তাই নিয়ে মন্তব্য করেন। बैठक में आ जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा। রাজ্যের উন্নয়ন নিয়েই কথা হয়েছে, রাজনৈতিক কোনো কথা হয়নি। বৈঠক থেকে বেরিয়ে বললেন এনসিপিআই সাংসদরা। কিন্তু শুধুই কি রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয়েছে? এর বাইরে আর অন্য কোনো কথা হয়নি? স্কুল কি কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হলো? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে, যাদের সমস্যা, তারপর ব্রিজগুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে আমরা দিয়েছে, হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। Our main agenda was what are the next itinerary, how we will progress with our work, how can we do some good development in our constituency. That was our main agenda. So in that we had many questions. We didn't want to talk about NCPI or NDA or BJP, no. We are supporters of NDA, so naturally we are part of NDA. তৃণমূল ছেড়ে 20 সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। সম্ভাবনা তৈরি হচ্ছে আরও কয়েকজনের তৃণমূল ত্যাগ করার। এই পরিস্থিতিতে দলত্যাগীদের ওপর রীতিমতো তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিরোধী দল বলে কিছু থাকবে না, প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখিয়ে আচমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন, তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়।
এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে। এটাই ভবিতব্য। মুর্শিদাবাদের 3 কেন্দ্রই সংখ্যালঘু অধ্যুষিত। সংখ্যালঘু ভোটেই 3 কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এই কারণেই কৌশলী অবস্থান নিয়েছেন ওই 3 সাংসদ। এনডিএতে নেই, কিন্তু এনসিপিআইয়ে আছেন। রাজ্য এবং নিজ কেন্দ্রের উন্নয়নে মুখ্যমন্ত্রীর পাশে আছেন। সংখ্যালঘুরা তাদের এই অবস্থান কিভাবে মেনে নেবেন? দেখুন, পশ্চিমবঙ্গে সবাই জানে যে বিদ্রোহীরা কারা, সরকারে কারা, তৃণমূল কারা, আর গাদ্দার কারা, সবাই সব কিছু জানে। এই সমস্ত যারা গাদ্দার, তাদের মধ্যে মুর্শিদাবাদেরও কয়েকটা আছে। সব থেকে দুর্ভাগ্য যে তারা মুসলমান ভোট নিয়ে জিতে গাদ্দারি করে পালিয়েছে। মুর্শিদাবাদের মুসলমান সমাজ তাদেরকে কি বলছে জানেন? ফি নারা জাহান্নামা খালেদিনে ফিহা। মুসলমান সমাজের সঙ্গে গাদ্দারি করে এই সমস্ত এমপি এমএলএরা মুসলমান ভোট নিয়ে পালিয়েছে বিজেপি। এনসিপিআই মানে বিজেপি, বিজেপি মানে এনসিপিআই। সবাই সব কিছু বুঝছে, কিন্তু যারা করছে তারা ভাবছে আমরা কেউ কিছু বুঝছি না। খরগোশ মনে করে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। সবটা খরগোশের বাইরে থাকে, মুখটা খালি ঢুকে থাকে। খরগোশকে সবাই দেখতে পাচ্ছে। পশ্চিমবঙ্গে একটা কথা চালু আছে না, বিজেপি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে একটা সংমিশ্রণ তৈরি করেছে, যার নাম বিজেমূল। এরা হচ্ছে সব বিজেমূল। এটা যে বিজেমূলের মিটিং চলছে বললে ব্যাপারটা ঠিক হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিনে পরপর 2 বৈঠক গভীর বার্তা দিল। ভোটের বাধ্যবাধকতায় এনডিএ বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও শুভেন্দু অধিকারীর পাশেই রয়েছেন ওই 3 এবং এনসিপিআই এর 20 সাংসদ। মঙ্গলবারের বৈঠক তা আরও একবার স্পষ্ট করে দিল। নিউজ টাইম। বাঁকিপুরের উপনির্বাচনের ফল অনেক হিসেবই পাল্টে দিয়েছে। উত্তরপ্রদেশের ভোটের আগে নতুন করে রণনীতি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বিজেপি। অন্যদিকে প্রশান্ত কিশোরের জয়ে এনডিএর জোটেও পরিবর্তন আসার সম্ভাবনা। আরজেডির হাত ছাড়তে চলেছে কি কংগ্রেস? 1995 সাল থেকে বাঁকিপুর আসন বিজেপির দখলেই ছিল। আগে অবশ্যই কেন্দ্রের নাম ছিল পাটনা পশ্চিম। আসন পুনর্বিন্যাসের পর নাম পাল্টে হয় বাঁকিপুর। প্রথমে নীতিন নবীনের বাবা, এরপর 2010 সাল থেকে নীতিন নবীন এই কেন্দ্রের বিধায়ক। মাত্র কয়েক মাস আগেই নীতিন নবীন বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। অথচ উপনির্বাচনে প্রশান্ত কিশোর প্রায় 50% ভোট পেয়ে জয়ী হলেন। বিজেপির ভোট কমেছে 28%-এরও বেশি, যেটা সচরাচর ঘটে না। রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডির ভোট কমেছে 18%-এরও বেশি। রিগিং হয়, সেখানে শাসক দল জয় হয়। পশ্চিমবাংলায় হতো, যেখানে ফেয়ার ইলেকশন হয়, মানুষ যাকে মনে করে তাকে জেতাবে। প্রশান্ত কিশোর একজন একটা রাজনীতি পার্টির নেতা। মানুষ হয়তো ভাবছে যে এরকম কাউকে দিয়ে টেস্ট করা যায়। বিরোধীরা যারা এখন চেঁচামেচি করে, তারা মানুষের উপরে কখনো ভরসা করেনি। তাই রিগিং করতো, লুট করতো। একবার ক্ষমতায় এসে গেলে মানুষ যদি ভুল করে বসিয়ে দেয়, তারা লুটপাট করে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখতো। সিপিএম করতো এখানে, তারপর টিএমসি 15 বছর করেছে। অন্যান্য রাজ্যে তাই জিতে গেলে সেটা জনগণকে ধন্যবাদ দেবে না, আর হেরে গেলে ইভিএমকে দোষ দেবে। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রেও বিজেপি প্রার্থী পরাজিত হয়েছেন। আসন ধরে রেখেছে কংগ্রেস। তাহলে কি মানুষ এবার মুখ ফিরিয়ে নিচ্ছেন বিজেপির থেকে? জেনজির আন্দোলনের জের কি পড়ল উপনির্বাচনে? জেনজি, নতুন প্রজন্ম, তারা বিজেপি কেন্দ্রের সরকারের উপর প্রবল ক্ষুব্ধ। দেশ যেভাবে চলছে, শুধুমাত্র আর্থিকভাবে নয়, সমস্ত দিক থেকে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়া, প্রতিষ্ঠা, স্বপ্ন বিঘ্নিত গোটা দেশ জুড়ে। এবং নতুন প্রজন্ম যেভাবে ক্ষুব্ধ, সেটা বিজেপি সামলাতে পারছে না। উপনির্বাচনের ফলে বিহারের সরকারের কোনো পরিবর্তন আসবে না। মধ্যপ্রদেশেও বিজেপি সরকার বহাল তবিয়তে থাকবে। কিন্তু উপনির্বাচনের ফল যদি কোনো ইঙ্গিত হয়, সেটাই ভাবাচ্ছে বিজেপি শিবিরকে। 1 বছরেরও কম সময়ে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে ফল খারাপ হলে তার প্রভাব পড়বে 29 লোকসভার ফলেও। সেটা বিলক্ষণ জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু বিজেপি নয়, উপনির্বাচনের ফল সামনে আসার পর কংগ্রেসও যোগসঙ্গী নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছে। আরজেডির হাত ছেড়ে প্রশান্ত কিশোরের দলের সঙ্গে জোট বাঁধতে পারে কংগ্রেস। অসমর্থিত সূত্রের খবর, ফলাফল আসার পরেই বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক একগুচ্ছ কর্মসূচি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে।
জেনজির সমর্থন কিভাবে ফিরিয়ে আনা যাবে সেটাই এখন প্রধান চিন্তা নরেন্দ্র মোদী, অমিত শাহের। নিউজ টাইম। ভবানীপুর নির্বাচনী মামলায় ফের বিলম্ব। আদালতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও মামলার প্রয়োজনীয় নথিপত্র এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর হাতে পৌঁছয়নি। অভিযোগ সামনে আসতেই মঙ্গলবার চরম অসন্তোষ প্রকাশ করে আদালত। ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত মামলার দ্রুত শুনানি শেষ করতে চায় কলকাতা হাইকোর্ট। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলায় বিলম্ব। আদালতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও মামলার প্রয়োজনীয় নথিপত্র এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর হাতে পৌঁছয়নি। মঙ্গলবার হাইকোর্টে এই তথ্য সামনে আসতেই চরম অসন্তোষ প্রকাশ করে আদালত। কেন যথাসময়ে প্রয়োজনীয় নথি পাঠানো গেল না তা জানতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রের ভোটের ফল এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্গণনার আর্জি জানিয়ে এই মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন তার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আবশ্যিক কাগজপত্র হাতে না পাওয়ায় মামলার শুনানি কার্যকরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ক্ষোভ উগরে কল্যাণ আরও বলেন, কলকাতা হাইকোর্টে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচনী মামলার নিষ্পত্তি 5 বছরে হয় না। শুভেন্দুর পক্ষের আইনজীবী অবশ্য বিরোধিতা করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর হাইকোর্টের নির্দেশ, আগামী 4 সপ্তাহের মধ্যে প্রতিটি পক্ষকে নিজেদের কাছে থাকা প্রয়োজনীয় নথি অপর পক্ষকে হস্তান্তর করতে হবে এবং সেই সংক্রান্ত হলফনামা আদালতে পেশ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ নির্ধারিত নথিপত্র ঠিকমতো হাতে পেল কিনা রেজিস্ট্রার জেনারেলকে তা সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ আদালতের। এদিকে চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত মামলার দ্রুত শুনানি শেষ করতে চায় কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার মামলার শুনানি করতে চায় আদালত। প্রসঙ্গত, গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে শুনানির নির্দেশ দেয়। এখন দেখার বুধবার হাইকোর্ট এই বিষয়ে কি নির্দেশ দেয়, আদৌ অভিষেক বিদেশ যাওয়ার ছাড়পত্র পায় কিনা। নিউজ টাইম। সরকারের চোখের আড়ালে কোটি কোটি টাকার প্লাজমা রক্ত বিক্রি। 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রির অভিযোগ উঠেছে হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। ওই ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা দেখেন একটি ছোট ফ্রিজারে ঠেসে রাখা রয়েছে শয়ে ইউনিট রক্ত প্লাজমা। ব্লাড ব্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখা যায় তৃণমূল নেতাদের নামে ফ্রি লেখা রাবার স্ট্যাম্প। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সরকারকে অন্ধকারে রেখে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ। 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রির অভিযোগ উঠছে হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। মঙ্গলবার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনে। সোমবার ওই ব্লাড ব্যাংকে অভিযান চালায় স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। দেখা যায় একটি ছোট্ট ফ্রিজের ঠেসে রাখা রয়েছে শয়ে ইউনিট রক্ত প্লাজমা। শুধু তাই নয়, ব্লাড ব্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখা যায় তৃণমূল নেতাদের নামে ফ্রি লেখা রাবার স্ট্যাম্প। চলতি বছরের প্রথম 6 মাসে ভিন রাজ্যে 6 কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি হয়েছে বলে খবর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জানুয়ারি থেকে জুন মাসে 570টি ক্যাম্প থেকে 42,842 প্যাকেট রক্ত সংগ্রহ করেছে ওই ব্লাড ব্যাংক, যা চাহিদার তুলনায় 10 গুণ বেশি। 350 মিলি মাপের প্যাকেটে নেওয়া হয়েছে 500 মিলি রক্ত। বাড়তি প্লাজমার লোভে উপহারের টোপ দিয়ে রক্তদাতাদের থেকে বাড়তি রক্ত নেওয়া হয়েছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, বালি কয়লার পর এবার রক্ত। পূর্বতন সরকার মানুষের জীবন নিয়েও দুর্নীতি করেছে। এখন কয়লা বালি থেকে আরম্ভ করে জমি আর মানুষের রক্ত শুধু নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো এখানে, সেগুলো ধরা পড়েছে আগে। আর দুর্ভাগ্যবশত তাদের লোকেরাই জনপ্রতিনিধি হয়ে গেছিল, তাদের টাকায় রাজনীতি করতো, নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেছে। আরো অনেক বেরোচ্ছে, আরো বেরোবে অনেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শাড়িতে রক্ত লেগে রয়েছে, তা আজ প্রমাণ হলো, বলছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রী শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, রেপ হয়েছে, ভাইদের ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে
এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলোও ছাড়লেন না। এই একই অভিযোগে লাইসেন্স বাতিল হয় ভবানীপুর হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের। এসবিটিসির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সরকারকে না জানিয়ে বেআইনিভাবে কাজ করার অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। সেই ঘটনায় তালা পড়েছে এই ব্লাড ব্যাংকে। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সুপারিশে ব্লাড ব্যাংকের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগে কলকাতার নামী কর্পোরেট হাসপাতাল সহ রাজ্যের 11টি ব্লাড ব্যাংকে অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা বিক্রির অভিযোগ রয়েছে এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে। ক্যাম্প থেকে রক্ত সংগ্রহের উপর অনির্দিষ্টকাল নিষেধাজ্ঞা জারি হয় এই 11টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। ঘটনায় এখনো পর্যন্ত 5টি এফআইআর দায়ের করা হয়েছে। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে 2টি এফআইআর দায়ের করা হয়েছে। নিউজ টাইম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হোক, সেই সঙ্গে তুলে দেওয়া হোক আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা। নারী শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকারকে বার্তা তাসলিমা নাসরিনের। সেই সঙ্গে বাংলাদেশে জামাতের বিরুদ্ধে প্রতিরোধ না গড়ে তুলতে পারলে সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে না বলেও সতর্ক বার্তা দিয়েছেন দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা। প্রায় 2 দশক নির্বাসনের পর প্রিয় শহর কলকাতায় এসেছেন বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন। মঙ্গলবার গিয়েছিলেন উত্তর 24 পরগনার পানিহাটিতে। সেখানে নারী শিক্ষার পথিকৃত বেগম রোকেয়ার সমাধিতে জানিয়েছেন শ্রদ্ধা। তারই ফাঁকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ নিয়ে বড় বার্তা দিলেন দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা। প্রতিবেশী দেশের নতুন সরকারের প্রতি বার্তা দিয়ে বলেছেন তিনি গণতন্ত্রের বিশ্বাসী। হাসিনাকে ফিরতে দেওয়া হোক দেশে, সেই সঙ্গে তুলে নেওয়া হোক আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। এখানেই থেমে থাকেনি দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা। জামাত নিয়ে দিয়েছেন সাবধান বাণী। ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। ধর্মভিত্তিক রাজনীতি এটা সত্যিকারের মানে ভালো রাজনীতি নয়, কারণ এই রাজনীতি অলওয়েজ নারী বিদ্বেষী রাজনীতি। সুতরাং জামাতে ইসলামের রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা শরিয়া আইন চায়, তারা নারী বিরোধী আইন চায়। তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না বাঁচার, কোনো নারীর কোনো অধিকার থাকবে না। সমান অধিকার তো পাবেই না, ন্যূনতম অধিকারও তারা পাবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উঠে এসেছে মৌলবাদ প্রসঙ্গ। বেগম রোকেয়া মুসলিম মৌলবাদের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন। সেই সঙ্গে মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তাসলিমা। মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমার এখানে আসাটা আরও মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। সম্প্রতি হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন বলে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তারই মধ্যে হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে তাসলিমার বার্তা বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।
এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।